নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মাত্র 24 ঘন্টার মধ্যে ইলেকশন কমিশন নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলো। দ্বিতীয়বারের জন্য বড় সড় বদল ঘটালো তারা, এবং এই মুহূর্তে কিন্তু এটা আইএনডিআই এর জোট এবং অবশ্যই রাহুল গান্ধীর আন্দোলনের ফল তেমনই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তার কারণ রাহুল গান্ধীর একটানা লাগাতার এসআইআর নিয়ে যে আন্দোলন করেছিলেন, তিনি যে যাত্রা বের করেছিলেন বিহারে ভোটার অধিকার যাত্রা, সেটার ফলাফল স্বরূপ এই মুহূর্তে কোথাও গিয়ে ইলেকশন কমিশন পিছু হটতে বাধ্য হলো বড় সড় সিদ্ধান্তের বদল। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম 7ই আগস্ট রাহুল গান্ধী একদম কর্ণাটকের একটা বিধানসভা ক্ষেত্র, সেখানে 1 লক্ষেরও বেশি ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, সেটা নিয়ে তিনি একদম খোলাসা করেছিলেন, সেটা নিয়ে তিনি একদম সাধারণ মানুষের সামনে প্রস্তুত হয়েছিলেন। তার পরবর্তীতে গণেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি একদম প্রেস কনফারেন্স করলেন এবং প্রেস কনফারেন্স করে তিনি বললেন যে আমরা মা বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবো, আমরা দেখাবো কি করে যে মা বোনেরা আসছেন এবং ভোট দিচ্ছেন, সেই সিসিটিভি ফুটেজ আমরা কি করে দেখাতে পারি। এই কথাবার্তা তিনি বলেছিলেন বটে, কিন্তু তার পরবর্তীতে 18ই সেপ্টেম্বরের যে প্রেস কনফারেন্স, সেটা অবশ্যই এখনো পর্যন্ত হাইড্রোজেন বোম সেটা নয়, তার মধ্যেই কিন্তু ইলেকশন কমিশন রীতিমতন উলট পুরাণ গাইতে শুরু করেছে। আমরা 18ই সেপ্টেম্বর রাহুল গান্ধীকে আবারও দেখি প্রেস কনফারেন্সের শুরুতেই তিনি বলে দেন যে আজকের প্রেস কনফারেন্স হাইড্রোজেন বোম নয়, কিন্তু একটা সেগমেন্ট চেঞ্জ করছি আমরা। অর্থাৎ আগের দিন আমরা বলেছিলাম ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে, আজকে আমরা বলবো ন্যায্য ভোটার কিভাবে বাদ যাচ্ছে। সেটা নিয়ে তিনি আলন্দ বলে একটি বিধানসভা এলাকা, সেখানে 6000 ভোটারকে কিভাবে বাদ দেওয়া হয়েছে, ফোন হ্যাক করে সফটওয়্যারের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, সেই অভিযোগগুলো জানিয়েছিলেন। এবং আমরা কি দেখলাম যে গত পরশুদিন মঙ্গলবার একদম সরাসরি ইলেকশন কমিশন একটা নতুন নিয়ম আনলো। ই সিগনেচার, এই ফিচারটা আগে ছিল না ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। ই সিগনেচার এবং তার সঙ্গে আধার এবং ভোটার কার্ডের একদম লিংক থাকতে হবে, সেটা না হলে ভোটার কার্ড একদম সরাসরি যে ডিলিটেশন সেটা করা যাবে না। এবং তার সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে নাম্বার কানেক্টেড, সেই নাম্বারই ওটিপি যাবে ভোটার কার্ড ডিলিট করতে গেলে, তা না হলে অন্য কোনো নাম্বার পুট করে ভোটার কার্ড ডিলিট করা যাবে না। এটা বড় সড় সিদ্ধান্ত অবশ্যই ছিল। আজকের সিদ্ধান্তটা আরো বড়, যেটা রাহুল গান্ধী বারংবার চেয়েছিলেন, যেটা বিরোধী দল তারা বারংবার চেয়েছিল, সেই দাবিটা তুলেছিল। কি চেঞ্জ করলো অবশ্যই বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আজকে এই মুহূর্তে ইন্ডিয়ান এক্সপ্রেস তাদেরই খবর একদম সরাসরি উঠে আসছে, আপনারা দেখুন একদম কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। ইন্ডিয়ান এক্সপ্রেসে এক্সক্লুসিভ খবর, দা আফটার বিহার এসআইআর রো, ইসি প্ল্যানস টু কনসাল্ট পলিটিক্যাল পার্টিজ বিফোর রোলিং আউট প্যান ইন্ডিয়া ইলেকট্রাল রোল এক্সারসাইজ। অর্থাৎ একদম সরাসরি তারা বলছে যে এই মুহূর্তে পলিটিক্যাল পার্টি যেগুলো প্রত্যেকটা রাজ্যে পলিটিক্যাল পার্টি রয়েছে, সেটা আঞ্চলিক দল হতে পারে, তারা যদি পলিটিক্স একদম অ্যাক্টিভ পলিটিক্সে থাকে, তাদের সঙ্গে কনসাল্ট করার মাধ্যমেই কিন্তু একমাত্র এর পরবর্তীতে বিভিন্ন রাজ্যে যে এসআইআর সেটা তৈরি করা বা সেটা শুরু করতে চলেছে ইলেকশন কমিশন। বড় সিদ্ধান্ত। কেন বড় সিদ্ধান্ত? তার কারণ বিহারে যখন একদম এসআইআরটা শুরু হয়েছিল, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছিল, তখন বিহারে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে তারা কথাবার্তা বলা তো দূরের কথা, কোনো ভ্রুক্ষেপই করেনি। আজকে তারা প্রেস রিলিজ করেছিল এবং আগামীকাল থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এবং সেই প্রক্রিয়া কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন, কিভাবে সাধারণ মানুষের নাম বাদ গিয়েছে, কিভাবে অন্তজ সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম বাদ গিয়েছে, আপনারা জানেন। বিহারের সম্বন্ধে বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা যখন আসছে, বিধানসভা ইলেকশন 2026-এ পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া, এবং সেটা নিয়ে একদম সাজো সাজো রব, সেটা নিয়ে একদম যারা বুথ লেভেল অফিসার, যারা বিএলও রয়েছেন, তাদেরকে রীতিমতন ট্রেনিং দেওয়া, সমস্ত কিছু হয়ে গিয়েছে। পুজো শেষ হলেই এসআইআর শুরু হবে পশ্চিমবঙ্গে। এছাড়া পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য বিভিন্ন রাজ্যে প্যান ইন্ডিয়া জুড়ে হবে। কিন্তু সেই ক্ষেত্রে বিরোধীদের যেটা দাবি ছিল, তেজস্বী যাদব বারংবার বলেছিলেন যে আমরা বিরোধী পলিটিক্যাল পার্টি, আমি বিরোধী দলের নেতা, তাহলে সেই ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস না করে, আমাকে না জানিয়ে সম্পূর্ণ কিভাবে এসআইআরটা শুরু করা হলো। এই দাবি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, করার কারণ এই রকম ভাবে কিন্তু কোনোভাবেই পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা না বলে, তাদের সাহায্য না নিয়ে, কারণ পলিটিক্যাল পার্টি কিন্তু একদম সরাসরি ভোটের আগে ভোটার লিস্ট মিলিয়ে মিলিয়ে, পার্ট নাম্বার মিলিয়ে মিলিয়ে ভোট কিভাবে দেওয়া হবে, প্রত্যেককে একদম বুথ স্লিপ বাড়ি বাড়ি পৌঁছে দেয় বিভিন্ন পলিটিক্যাল পার্টি। সেটা আমরা জানি, সেই প্র্যাকটিসটা আমাদের সঙ্গে পরিচিত। এবং সেই পলিটিক্যাল পার্টির নেতা কিংবা সেই পলিটিক্যাল পার্টির একদম বুথ স্তরের যারা কর্মী, তাদের সাথে কথা না বলে কিভাবে বিএলওরা এই কাজ
কাজটা করতে পারে, সেটা কিন্তু একটা বড় সড় প্রশ্ন ছিল। এর আগেও আমরা দেখেছি তেজস্বী যাদব, রাহুল গান্ধী প্রত্যেকেই এই বক্তব্য রেখেছিলেন যে আমরা ইলেকশন কমিশনের অফিসে গিয়ে দেখা করতে পারছি না, আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে, আমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের যে টিম নিয়ে আমরা যাচ্ছি সেই টিমের মধ্যে থেকে 5 জনকে ডেকে নেওয়া হচ্ছে, 2 জনকে ডেকে নেওয়া হচ্ছে, এইভাবে আমাদের হেনস্থা করা হচ্ছে। কিন্তু তখনও পর্যন্ত ইলেকশন কমিশন কোনো ভ্রুক্ষেপই একদম সাড়াই দেয়নি, তারা যা ইচ্ছা তাই করছিল, তাদের উপর কেউ কথা বলার মতন কেউ ছিল না। সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু অবশ্যই 180 ডিগ্রি বদল ঘটালো ইলেকশন কমিশন, অন্তত এই দুটো ঘটনার মাধ্যমে। প্রথমে ই সিগনেচার এবং আধার কার্ড ভোটার কার্ডের কানেকশন থাকতে হবে, তা না হলে কেউ ভোট ডিলিট করতে পারবে না, ভোটার কার্ড ডিলিট করতে পারবে না, সেটা যেমন একটা সঠিক পদ্ধতি তারা গ্রহণ করলো, যেটা রাহুল গান্ধী বারংবার বলছিলেন। এবং তার সঙ্গে এই মুহূর্তে আরো একটা বড়সড় পদক্ষেপ, যেটা কিন্তু পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা রাজ্যে ইলেকশন কমিশনের অফিস আছে, তারা পলিটিক্যাল বিভিন্ন পার্টির নেতাদের সঙ্গে বা প্রতিনিধিদের সঙ্গে তারা বসবেন এবং তাদের সম্পূর্ণ মিটিং হবে, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্ল্যানিং তারা শুনবেন, পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে প্ল্যানিং দিচ্ছে সেগুলো তারা গ্রহণ করবেন এবং তার পরবর্তীতে প্রত্যেকটা রাজ্যে এসআইআর সম্পন্ন হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস শাসক দল, সিপিআইএম, বিজেপি, কংগ্রেস প্রত্যেকের সঙ্গে বসতে হবে এবং আইএসএফ এর সঙ্গেও বসতে হবে ইলেকশন কমিশনকে, রাজ্য ইলেকশন কমিশনকে। তারপরই তারা একদম সরাসরি রাজ্যে এসআইআর প্রক্রিয়াটা চালু করতে পারবে। সুতরাং বুঝতে পারছেন এই মুহূর্তে 18 সেপ্টেম্বরের যে প্রেস কনফারেন্স রাহুল গান্ধীর ছিল, সেটার তীব্রতা কিন্তু আরো বড় সড়ো হিসেবে পড়েছে ইলেকশন কমিশনের ওপর। এবং ইলেকশন কমিশন যেখানে বলছিল যে রাহুল গান্ধীকে হলফনামা জমা দিয়ে একদম আমাদের কাছে অভিযোগ জানাতে হবে, 7 দিনের মধ্যে যদি হলফনামা না জমা দেন সম্পূর্ণ অভিযোগ মিথ্যে হিসেবে আমরা ধরে নেব, এই সমস্ত কথাবার্তা বলার দিন এখন কিন্তু শেষ। এখন রাহুল গান্ধী 18 সেপ্টেম্বর একটা প্রেস কনফারেন্স করছেন এবং 23 সেপ্টেম্বর প্রথম পদক্ষেপ গ্রহণ করছে ইলেকশন কমিশন। তাদের পোর্টালে হঠাৎ করে উদয় হচ্ছে ই ফিচার, ই সিগনেচার না করলে সেটা কোনোভাবেই তারা কোনো ধরনের ফর্ম সাবমিট করতে পারবে না, সেই ফিচারটা তারা দিচ্ছে। তার পরবর্তী দিন 24 সেপ্টেম্বর তারা কি ফিচার আনলো? তারা এখন ফিচার আনলো তাদের আভ্যন্তরীণ একটা বদল। সেটা কি? যে প্রত্যেকটা রাজ্যে পলিটিক্যাল পার্টির সঙ্গে কথাবার্তা বলে তারপরে আমরা এসআইআর এর কাজে নামবো। সুতরাং বিহারে কোথাও গিয়ে যে গলত হয়েছে সেটা কিন্তু পক্ষান্তরে প্রতি পদক্ষেপে মেনে নিচ্ছে ইলেকশন কমিশন, যেটা তেজস্বী যাদব, যেটা একদম রাহুল গান্ধী প্রত্যেকে বলেছিলেন, দীপঙ্কর ভট্টাচার্য প্রত্যেকে বলেছিলেন যে আমরা পলিটিক্সটা করি এতদিন ধরে বিহারে, আমরা জানি কোথায় কি অবস্থান, সেই জায়গাগুলো কথা না বলে কেন এইভাবে এসআইআর এ সাধারণ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে এসআইআর এর মাধ্যমে অমিত শাহ যে কথাটা বলছেন বারংবার, ঘুষপেটিয়া কতজন অনুপ্রবেশকারী ছিলেন, কতজন বাইরের মানুষ ছিলেন, বাংলাদেশি কতজন ছিলেন, মায়ানমারের মানুষ কতজন ছিলেন, শ্রীলঙ্কার মানুষ কতজন ছিলেন, এই সংখ্যাটা কতগুলো সেটাও কিন্তু ইলেকশন কমিশন এখনো পর্যন্ত জানায়নি। সুতরাং বুঝতেই পারছেন যে যা খবর উঠে আসছে বিভিন্ন আর্টিকেল পড়ে, বিভিন্ন জার্নাল পড়ে আমরা যা বুঝতে পারছি, সংখ্যালঘু সম্প্রদায়, অন্তজ সম্প্রদায়, পিছিয়ে পড়া সম্প্রদায়, সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত মানুষের বাস, একদম আনপাড় যে সমস্ত মানুষ যারা পড়াশোনা কম জানেন, সেই সমস্ত মানুষের বাস যেখানে, সেই সমস্ত মানুষকে কিন্তু এসআইআর এর মাধ্যমে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া কোথাও গিয়ে কোনো একটা পলিটিক্যাল পার্টি করে। আপনাদের যদি জানা থাকে কোন পলিটিক্যাল পার্টি করেছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং অবশ্যই এই মুহূর্তে সুপ্রিম কোর্টেও কিন্তু বড় সড়ো একটা ধাক্কা খেয়েছিল ইলেকশন কমিশন, সেটা আপনাদের একবার মনে করিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি তারা কিন্তু বলেই দিয়েছিল যে এসআইআর করতে গিয়ে আপনাদের যে 11টা লিস্ট, সেখানে 12 নম্বর একটা তালিকায় কিন্তু আধার কার্ডটাকে রাখতে হবে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সেই আধার কার্ড দিয়ে একদম যাদের নাম 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তারা অ্যাপ্লাই করতে পারেন এবং ইলেকশন কমিশন তাদের নামটা আবার অ্যাড করতে বাধ্য হবে। তাহলে লাভটা কি হলো? আধার কার্ড বাদ দিয়ে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটালো তার পরবর্তীতে লাভটা কি হলো? এখন বিহারের থেকে যা খবর উঠে আসছে, বহু মানুষ বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন স্থানীয় নেতা তাদের সাহায্য নিয়ে, বা স্থানীয় কর্মী, পলিটিক্যাল পার্টির কর্মী তাদের সাহায্য নিয়ে আবারও তাদের আধার কার্ডের সপক্ষে একদম ভোটার লিস্টে নাম তোলানোর জন্য কাজটা করছেন। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন বেশি বেশি করে। ধন্যবাদ।